আম্মা, আমাদের কারোরই তো সেরকম ভালো জামা কাপড় নেই। আপনি সত্যি করে বলেন তো, বিয়েতে যাওয়া কি আমাদের উচিত হবে? ওনাদের মান সম্মান যাবে না তো আমাদের জন্য? আমার তো খালি হাত পা কাঁপছে, হাতে কোনো কাজই উঠছে না। আপনার ছেলেও খুব চিন্তায় আছে। আম্মা এক রাস চিন্তা নিয়ে ট্রাঙ্ক থেকে সবার তুলে রাখা জামা কাপড় বের করছিল। দাদিজান পাশে বসে আছে। আম্মার কথায় একটা দীর্ঘশ্বাস ফেলে দাদিজান বললেন, দাওয়াত দেওয়াটা মির্জা সাহেবের ছেলের দায়িত্ব ছিল বৌমা, আর রক্ষা করাটা তোমাদের দায়িত্ব। জামা কাপড় নিয়ে এত চিন্তা করার দরকার নেই। তোমরা যেমন অবস্থায় আছো তেমন ভাবেই তো যাবে। ওরাও দেখুক তাদের ভাইয়ের অবস্থা। দাদিজান চোখের পানি মুছতে মুছতে বললেন, দাদিজান চাইছেন আমরা যেন বিয়েতে যাই। উফ, আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। দিন রাত আমি আর শিমুল উপরওয়ালার কাছে দোয়া করছি যেন বিয়েতে যাওয়ার ব্যাপারে আব্বা অমত না করেন। এখন দাদিজানের মতামত জেনে গেলাম, আর কোনো চিন্তা নেই। আব্বা আম্মা সবসময় দাদিজানের কথা মতোই চলে। আমি এক ছুটে শিমুলের কাছে এলাম খবরটা জানাতে। বড় জ্যাঠার ফোন আসার পর থেকে বাড়ির মধ্যে একটা অস্বাভাবিক উত্তেজনা শুরু হয়েছে। কেউ তো কল্পনাই করেনি যে বড় জ্যাঠা তার মেয়ের বিয়েতে আমাদেরকে সপরিবারে দাওয়াত দিবেন। আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে থানা সদর। ওখানে ওসি সাহেবের রুমে এলাকার একমাত্র টেলিফোনটি আছে। অবশ্য আর কোথাও টেলিফোন আছে কিনা তা জানার মতন বয়স আমার হয়নি। ওসি সাহেবের রুমে থাকা সেই টেলিফোনে কেউ বিয়ের দাওয়াত পেয়েছে বলে আমার তো জানা নেই। তবে বড় জ্যাঠার কথা আলাদা। থানার ওসি সাহেব আমার বড় জ্যাঠার বিশেষ পরিচিত। শুধু এই থানার ওসি সাহেবই নয়, সারা দেশে বহু নামি দামি লোকজন আমার বড় জ্যাঠাকে এক নামে চেনে। ওসি সাহেব লোক পাঠিয়ে আব্বাকে ডেকে নিয়ে গেলেন। থানা থেকে কাউকে ডাকা মানে ভয়াবহ ব্যাপার। বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেল। আব্বার মতন সৎ, কারোর সাথে পাঁচে থাকে না এমন একজন সরকারি স্কুল শিক্ষককে থানায় কেন ডাকা হলো, তাই নিয়ে পাড়া প্রতিবেশীদের মধ্যে গুঞ্জন শুরু হলো। আমাদের বাড়ির নিয়ম হলো সন্ধ্যা হলেই পড়তে বসে যাওয়া। ভাইজানের ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষা শেষ, তবে বৃত্তি পরীক্ষা সামনে। সন্ধ্যা হওয়া মাত্র হ্যারিকেন জ্বালিয়ে ভাইজান পড়তে বসে যান। আমার আর শিমুলের বার্ষিক পরীক্ষা শেষ, তাই কোনো পড়া নেই। আমরা ভাইজানের পাশে বিছানায় শুয়ে শুয়ে দাদিজানের কাছে দারুণ সব গল্প শুনি। তবে আজকের ঘটনাটা আলাদা। আব্বাকে থানায় ডেকে নিয়ে যাওয়ার পর থেকে সবাই বাড়ির উঠোনে পাতি পেটে বসে আছি। দাদিজান মাকে অভয় দিয়ে যাচ্ছেন। রাত প্রায় 8টার মতন হবে। তবে আমার কাছে মনে হচ্ছে গভীর রাত, যেন কত দীর্ঘ সময় ধরে আব্বার বাড়ি ফেরার অপেক্ষা করছি। আব্বা বাড়ি ফিরলেন। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। আব্বার মতন রাশভারী মানুষ শিশুর মতন কান্না করছে। এই কান্নার কারণ হলো বড় জ্যাঠা, যিনি আব্বাকে নিজের ভাই বলে কোনোদিন স্বীকার করেননি, সেই তিনি নিজে থানায় ফোন করে আব্বার সাথে কথা বলেছেন, দাওয়াত দিয়েছেন নিজের মুখে। আমাদের সবাইকে নিয়ে 7-8 দিনের জন্য ওনার বাড়ি চলে যেতে বলেছেন। জ্যাঠার একমাত্র মেয়ে সিলভিয়া আপার বিয়ে। রাতের আলো অন্ধকারে বাড়িতে এত উত্তেজনা আমার কাছে কেমন দূরে থাকা একটা স্বপ্নের মতন লাগছে। আমি টগর, ক্লাস 4-এর বার্ষিক পরীক্ষা শেষ করেছি, আর আমার ছোট বোন শিমুল ক্লাস 2-তে উঠবে। পলাশ ভাইজান 8-এর বার্ষিক পরীক্ষা শেষ করেছে। অন্ধকার রাতে খোলা আকাশের নিচে এই কান্নাকাটি, পরিবারের দুঃখ বেদনার গল্প। ভাইজান কিছু বুঝেছিল কিনা জানি না, তবে আমি আর শিমুল কিছুই বুঝতে পারিনি। কেবলমাত্র আব্বা আম্মার দাদিজানের কান্না দেখে আমিও উঠানে পাটিতে বসে অনেকক্ষণ কান্না করলাম। শিমুল আমাকে জড়িয়ে ধরে বসেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি আমি সেটাও মনে নেই। ঘুমের ঘোরে শুনতে পাচ্ছিলাম পাড়া প্রতিবেশীরা বলা বলি করছে, রক্তের সম্পর্ক বলে কথা, চাইলেও কি অস্বীকার করা যায়? রক্তের সম্পর্কের এই বড় জ্যাঠার কথা এত বছরে আব্বার মুখে শুনিনি। তবে দাদিজান আর মায়ের কাছে শুনে শুনে আমরা 3 ভাই বোনই জানি যে আমাদের 2 জ্যাঠা এবং 2 জন ফুপু রয়েছে।
তারা আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক বেশি বিত্তবান। বড় জ্যাঠা ছাড়া বাকি সবাই লন্ডনে থাকে। তাদেরকে আমি কখনো চোখেও দেখিনি। আমার ছোট্ট মনের কল্পনায় তাদেরকে রাজা রানীর মতন মনে হয়, যাদের গায়ের রং দুধের মতন সাদা, যারা প্রায় ইংরাজিতে কথা বলে, যাদের বাড়িতে সবসময় কেক, পাউরুটি, মাখন, জেলি এগুলো থাকে, যাদের খাবার টেবিলে সবসময় আঙুর সাজানো থাকে, যাদের বাড়িতে প্রতিদিন মাংস রান্না হয়, যাদের বাড়ির গোসলখানা আমাদের শোবার ঘরে সমান। বড় জ্যাঠার ফোন আসার পর থেকে বাড়িতে পুরনো সব কথা আলোচনা হচ্ছে। প্রতিবেশীরা ভীষণ কৌতূহলী, সাথে আমরাও। এত বড় বাড়ির ছেলে হয়েও আমরা কেন পরিবারের বাইরে? দাদিজান খুব গুছিয়ে সবার কৌতূহল মেটানোর চেষ্টা করছেন, যেন এক রূপকথা। আমার দাদা ভাইয়ের পূর্বপুরুষ ছিল জমিদার। সেই হিসাবে দাদাভাই মির্জা মোতালেব হোসেন ছিলেন এলাকার একমাত্র উচ্চশিক্ষিত প্রভাবশালী লোক। 2 ছেলে এবং 2 মেয়ে জন্ম নেওয়ার পর দাদি হঠাৎ মারা যান। দাদা ভাইয়ের বয়স তখন মাত্র 35। ছেলে মেয়েরা সবাই ছোট্ট ছোট্ট। অনেকে চেষ্টা করেছিল সবাই দাদা ভাইকে আবার নতুন করে সংসার পাতানোর জন্য, কিন্তু দাদা ভাই কিছুতেই রাজি হননি। 4 ছেলে মেয়েকে নিয়ে দাদা ভাই এক হাতেই মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। তারা প্রত্যেকেই বেশ উচ্চশিক্ষিত। ছেলেমেয়েরা যার যার মতন প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর দাদাভাই বেশ নিঃসঙ্গ এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। তবে নিজের পৈতৃক বাড়ি ছেড়ে শহরে গিয়ে বা বিদেশে গিয়ে থাকতে রাজি ছিলেন না তিনি। দাদাভাইয়ের পুরনো বিশ্বস্ত কর্মচারী, যিনি বাড়ির জমি জমা এবং সব হিসেব নিকেশ দেখাশোনা করতেন, তার বিধবা মেয়ে হাসনাহেনা বানু নিজের বাবার রান্নার সাথে সাথে দাদাজানের জন্যও রান্না বান্না করত। দাদির লিখে রাখা রান্নার খাতা দেখে হাসনাহেনা বানু অনেক রান্না শিখেছিলেন, যেগুলো অবিকল দাদির মতন সুস্বাদু হতো। এছাড়াও হাসনাহেনা বানু লেখাপড়া জানত, সাথে ভীষণ সাহসী ও দায়িত্বজ্ঞান সম্পন্ন এক নারী ছিল। একসময় দাদাভাই হাসনাহেনা বানুকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। কত বছর আর নিঃসঙ্গ থাকতে পারে মানুষ? এত বছরের অনুগত কর্মচারী নিজের মালিকের অনুরোধ রাখতে গিয়ে মেয়ে হাসনাহেনা বানুর সাথে দাদা ভাইয়ের বিয়ে দেন। হাসনাহেনা বানুই হলেন আমার এই দাদিজান। এত বড় বংশের হয়ে শেষ বয়সে কাজের মেয়ে বিয়ে করেছেন। দাদা ভাইয়ের সুপ্রতিষ্ঠিত ছেলেমেয়েরা ভীষণ অপমানিত বোধ করলেন। সম্পদের লোভে দাদাভাইকে বিয়ে করেছে, এই ভাবনা থেকে দাদিজানকে তারা কখনো মেনে নেননি, আর তাই আব্বাকেও ভাই হিসাবে গ্রহণ করেননি কোনোদিন। দাদাভাই যতদিন বেঁচে ছিলেন দাদিজান আর আব্বার কোনো কষ্ট হয়নি, কিন্তু তিনি মারা যাওয়ার পর দাদিজান আর সেই বাড়িতে থাকতে পারেনি। দাদিজান যদিও সাংঘাতিক সাহসী মহিলা, কিন্তু একমাত্র ছেলে অর্থাৎ আব্বার নিরাপত্তার কথা ভেবে নিঃশব্দে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। আব্বাকে নিয়ে নিজের বাবার বাড়িতে ভাইয়ের পরিবারের সঙ্গ নিয়ে উঠেছিলেন দাদিজান। দাদা ভাইয়ের শারীরিক অবস্থা শেষ দিকে খুব খারাপ ছিল। আয় রোজগার ছিল না, ছেলে মেয়েদের থেকেও অভিমান করে কোনো অর্থ নিতেন না। তার বেশিরভাগই জমি জমা বিক্রি করে চিকিৎসা এবং জমিদারি চালচলন বজায় রেখেছিল। দাদা ভাই মারা যাওয়ার পর পৈতৃক বাড়িটিও জ্যাঠারা বিক্রি করে দিয়েছিলেন। সেখান থেকে এক অংশ অবশ্য দাদিজানকে দিয়েছিলেন। সেই টাকাতে আমাদের এই ছোট্ট বাড়িটা হয়েছিল। আব্বা একটা বাড়িতে লজিং থেকে পড়াশোনা করেছেন, আর সেই বাড়ির মেয়েকেই বিয়ে করেছেন, যিনি আমার আম্মা, আব্বার কঠিন অনুরাগী স্ত্রী। আব্বা আম্মার দাদিজান কখনো জ্যাঠাদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেননি। অভিমান করে আব্বা আমাদের নামের সাথে উত্তরাধিকার সূত্রে পাওয়া মির্জা পদবিও যুক্ত করেননি। বলেন, নিজের পরিশ্রমে নিজের নাম তৈরি করো। আব্বা সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক, সামান্যই বেতন। আমাদের কোনো রকমে দিন চলে। আম্মা দাদির কাছ থেকে বিশেষ বিশেষ সব নবানি রান্না শিখেছেন। গ্রামে কারোর বাড়িতে বিয়ে শাদী বা কোনো অনুষ্ঠান হলে আম্মাকে নিয়ে যাওয়া হয় রান্না করে দেওয়ার জন্য। এসব রান্নার প্রশংসা সবার মুখে মুখে। রান্না শেষ হওয়ার পর সবাই খুশি হয়ে আমাদের জন্য খাবার দিতে চাই। তবে আব্বার কঠোর আদেশ, এইসব অন্য বাড়ির খাবার যেন কখনো বাড়িতে না ঢোকে। আমি আর শিমুল মাঝে মাঝে বায়না ধরে আমার সাথে চলে যাই।
অনুষ্ঠান বাড়িতে খাবারের লোভে কি যে অমৃত রাধে আম্মা, পেট ভরে যায় কিন্তু আমার মন ভরে না। ভাইজান ছোটবেলা থেকেই আব্বার মতন স্বল্পভাষী, প্রখর আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ। সে কখনো খাবারের লোভ করে না। মাঝে মাঝে এরকম অনুষ্ঠান বাড়িতে যাওয়া ছাড়া আমার জীবনে বলার মতন কোনো উত্তেজনা নেই। বড় চ্যাটার ফোন আসার পর থেকে আমার সাদামাটা জীবনটা আনন্দ আর উত্তেজনায় একেবারে রঙিন হয়ে উঠেছে। বড়রা তাদের উত্তেজনা চাপা দিয়ে রাখতে পারে, কিন্তু আমি আর শিমুল অদেখা বড় জ্যাঠার বাড়ি যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছি। বার্ষিক পরীক্ষা শেষ, পড়ার কোনো চাপ নেই, তবু ডিকশনারি নিয়ে সন্ধ্যায় ভাইজানের বাসে বসে যাই ইংরেজি শব্দ শেখার জন্য। মনে মনে ভাবি, যদি আবার আমার পড়াশোনা কেমন হচ্ছে সেটা পরীক্ষা করার জন্য বড় জ্যাঠা কিংবা বড় জেঠি ইংরেজি জিজ্ঞেস করে, তাহলে যেন আমি ফটাফট জবাব দিয়ে দিতে পারি। ভাইজানের বৃত্তি পরীক্ষার বিয়ের একদিন পরে এটা নিয়ে সামান্য দুশ্চিন্তা করছে সবাই। ভাইজান খুব ভালো ছাত্র। আব্বা বলেছেন ভাইজানকে যেভাবেই হোক ওখান থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করাবে। ভাইজান দিন রাত পড়ালেখা করে আর আমার ইংরেজি পড়া দেখে মুখ টিপে টিপে আমাকে নিয়ে হাসে। গোসলের সময় হলে সাধারণত আমি আর শিমুল টুপ করে পাশের পুকুর থেকে একটা ডুব দিয়ে চলে আসি। কিন্তু বড় বাড়িতে বিয়ের দাওয়াতে যাব, তাই গত কয়েকদিন ধরে আম্মা বাড়ির কলঘরে সাবান ডলে ডলে আমাদেরকে গোসল করাচ্ছেন। গোসলের পর আবার সারা গায়ে তেল মেখে দিচ্ছেন। ডিসেম্বর মাসে শীত শুষ্ক হয়ে যাওয়ায় আমাদের চামড়া তেল দেওয়া মাত্রই শুষে খেয়ে নেয়। কি ভালো লাগে আমার। দুপুরে ভাত খেয়ে আম্মার কথা মতো আমি আর শিমুল লক্ষ্মী বাচ্চা হয়ে শুয়ে পড়ি, যেন রোদে পুড়ে চেহারা না খারাপ হয়ে যায়। কেউ জানে না আমাদের চোখে ঘুমই আসে না। হাজার চেষ্টা করেও ঘুমকে চোখে আনতেই পারি না। জ্যাঠার বাড়ি যাব এই আনন্দে। আমি আর শিমুল দিন রাত নির্ঘুম। আমার কথাটা একটুখানি শোনেন। এই যে মাস্টার মশাই, দুশ্চিন্তা করাটা বন্ধ করেন। আচ্ছা বলেন তো, কিসের এত দুশ্চিন্তা আপনার যে দুপুরের খাওয়াটাও ঠিক পর্যন্ত খেতে পারলেন না? আমার গয়না থাকলো কি গেল সেটা আমি বুঝবো। এত সুন্দর একটা হার কিনলাম, কোথায় একটু খুশি হবেন তা না, মাস্টার মশাইয়ের মুখ ভার। উপহারটা নিয়েই তো সবচাইতে বেশি চিন্তায় ছিলেন। এখন শুধু টগর আর শিমুলের জুতো আর সামান্য কিছু জামা কাপড় বাকি। এই কয়েকটা জিনিসও হয়ে যাবে। আপনার দুশ্চিন্তা যদি নাই কমলো, গয়নাটা আমি দিলাম কেন? একটু বেশি দুঃখ কিংবা যে কোনো সুখের সময় আম্মা আব্বাকে মাস্টার মশাই বলে ডাকেন। এই ডাকটা দেওয়ার সময় আম্মার গলার স্বর নরম হয়ে যায়, চেহারাটাও কেমন বদলে যায়। আমার খুব ভালো লাগে তখন আম্মাকে দেখতে। এখন আমার খুব ইচ্ছে করছে চোখটা খুলে আম্মার মুখটা দেখি, কিন্তু সেটা সম্ভব নয়। চোখ খুললেই আম্মা বুঝে যাবেন আমি ঘুমাইনি। দুপুরে ভাত খাওয়ার পর আমি আর শিমুল নতুন রুটিন অনুযায়ী আজও শুয়ে পড়েছিলাম। ঘুমিয়ে গেছি ভেবে আম্মার আব্বা আমাদের পাশে শুয়ে শুয়ে টাকা পয়সার হিসেব করছেন। যেটা ফোন করার পর থেকে সকাল আর বিকেল বাড়িতে কেবল টাকার হিসেব চলছে। শুধু বিয়েতে যাওয়ার হিসেব নয়, জ্যাঠার বাড়ি থেকে ফিরে আসার পর এতগুলো টাকা খরচের চাপটা কিভাবে সামলাল দিবেন সেই হিসেবও কি কম? প্রাইমারি স্কুলের মাস্টারি করেন আব্বা, সেরকম কোনো সঞ্চয় নেই যা থেকে আচমকা এতগুলো টাকা খরচ করতে পারবেন। সংসার চালাতেই তো কষ্ট হয়। সংসার খরচের টাকা বাঁচিয়ে আম্মাই কেবল টুকটাক সঞ্চয় করেন। আচমকা কোনো খরচ এলে আম্মা তার ছোট্ট সঞ্চয় নিয়ে এগিয়ে আসেন। যত বড়ই সমস্যা আসুক না কেন, আব্বা কখনো কারোর কাছ থেকে টাকা পয়সা ধার করেন না। দাদি যান এই কাজটা একেবারেই পছন্দ করেন না। আগে কারণটা বুঝতে পারিনি, কিন্তু এখন একটু একটু বুঝি। আব্বা আগের মতোই চিন্তিত মুখে বললেন, তোমার এই একজোড়া কান পাশাই তো অবশিষ্ট ছিল পলাশের মা, সেটাও শেষ করে দিলাম। কি যে বলেন, আমার বুঝি আর সোনার গহনা নেই? আমার কানে গলার সোনার গহনা পরে রয়েছি না, এগুলো কি ছোট বলে চোখে পড়ে না? সেটা তো আম্মার ভয়ই খুলে দিতে পারোনি, না হলে। এতক্ষণ চুপ করে থেকে আব্বা আবার বললেন, বেঁচে থাকতে এমন দিন যেন দেখতে কখনো না হয় যেদিন তোমার গায়ের গয়নাও খুলে বিক্রি করতে হয়। আম্মা এবার একটু রেগে গেলেন। গয়না তো বিক্রি করিনি, বদল করেছি। বিপদে কাজে যদি না লাগে তাহলে এমন কান পাশা দিয়ে কি হবে? এটা তো তোমার মায়ের স্মৃতি ছিল পলাশের মা। আব্বার গলার স্বরটা খুব করুণ।
আম্মা তার মায়ের দেওয়া গয়না আর সাথে সামান্য কিছু টাকা যোগ করে সিলভিয়া আপার জন্য খুব সুন্দর একটা সোনার হার কিনেছেন। এই ছোট্ট বয়সে আমার বুকের মধ্যে অদ্ভুত একটা যন্ত্রণা হলো। অনেক কিছু বুঝতে পারার আগেই আমি বুঝে গেলাম আমাদের কাছে যথেষ্ট টাকা নেই। চোখ দুটো বন্ধ রেখেই মনে মনে নিজেকে বললাম, একদিন আমাদের অনেক টাকা হবে। অনেক টাকা হওয়ার পরের দিনগুলো আমি কল্পনা করতে চেষ্টা করছিলাম। হাজার চেষ্টা করেও স্পষ্ট কোনো ছবি আমি দেখতে পাচ্ছিলাম না। একটা ছবিই কেবল কল্পনা করতে পারছি, দাদিজান, আব্বা, আম্মা, ভাইজান, আমি আর শিমুল সবাই একসাথে হাসছি। আমার কাছে সুখের দিন মানে সবার হাসি। দৃশ্যটা কল্পনা করতে করতে হঠাৎ আমিও হেসে উঠলাম। আব্বা আম্মা নিজেদের হিসাব নিকাশ অক্ষমতার অপ্রাপ্তির গল্পে এতটাই ডুবেছিলেন, আমার এই হঠাৎ হেসে ওঠা তারা খেয়াল করলেন না। তবুও আমি সতর্ক হয়ে আরও গভীর ঘুমের ভান ধরে সাংসারিক আলোচনা শোনায় মন দিলাম। আব্বা বললেন, জুতো কি শুধু টগর আর শিমুলের লাগবে, পলাশের লাগবে না? আম্মা একটু খুশির স্বরে বললেন, আপনার একজোড়া জুতো আছে না, সেই যে পুরস্কার নিতে যাওয়ার সময় কিনেছিলেন, সেগুলো আজকে বের করে পরিষ্কার করে নিয়েছি। ভেতরে একটুখানি পাতলা কাপড় গুঁজে দিলেই পলাশের পায়ে সুন্দর লেগে যাচ্ছে। মাস্টার মশাই, কত আফসোস, এত ভালো জুতো ঘরে থেকে থেকে নষ্ট হচ্ছে। এবার আব্বা বললেন, ও আচ্ছা, তা সবার কথা বললে তোমার বুঝি কিছু লাগবে না? আম্মা রসিকতার স্বরে বললেন, আপনার দুই মা ছেলের মুখে যাই বলেন না কেন, মনে মনে তো সেই নিজেদেরকে জমিদারি ভাবেন, তাই না? আর আমি আপনার মতন অবাস্তব চিন্তা করিও না, অবাস্তব স্বপ্নও দেখি না। আমি নিজেকে গরিব স্কুল মাস্টারেরই বউ ভাবি। যেটুকু অহংকার আমার, সেটা স্কুল মাস্টারের বউ হিসেবে। এখন আপনি যদি নিজের সঙ্গে সঙ্গে আমাকেও জমিদারের বউ ভাবেন, তাহলে আমার সেরকম কিচ্ছু নেই। তবে যদি স্কুল মাস্টারের বউ চিন্তা করে দেখবেন, যা আছে তা কম নয়। বাপরে পলাশের মা, কথায় তো দেখি জমিদারের বউয়ের চেয়েও কোনো অংশে কম যাও না। আব্বার কথা শেষ হওয়া মাত্রই দুজনেই খিলখিল করে হেসে উঠলেন। আমার গম্ভীর স্কুল মাস্টার আব্বাকে এরকম শব্দ করে হাসতে কমই দেখেছি। এবার আর আব্বার চেহারাটা দেখার লোভ সামলাতে পারলাম না। ধাপ করে উঠে বসে আব্বাকে দেখলাম। কি অবাক ব্যাপার, একটু আগে কল্পনাতে আব্বা আর আম্মাকে আমি ঠিক এভাবেই হাসতে দেখেছি। অদ্ভুত এক বিস্ময় আমার মনে। টাকা না থাকলেও এরকম সুখের হাসি হাসা যায় বুঝি? আমি উঠে বসা মাত্রই শিমুলও উঠে বসে গেল। শিমুলও আব্বার হাসির শব্দ শুনে অবাক হয়েছেন। আমার মতন শিমুলও শুয়ে শুয়ে সুখের দিনের স্বপ্ন দেখছিল কিনা কে জানে। আম্মা আমাদের দিকে তাকিয়ে হেসে বললেন, কিরে, তোদের ঘুম হয়ে গেল? যা, এবার ভালো করে হাত মুখ ধুয়ে নে। দেখ গিয়ে দাদিজান কি সাজিয়ে রেখেছে তোদের জন্য। জ্যাঠার বাড়িতে নিয়ে যাবে বলে সকাল থেকে আম্মার দাদিজান নাড়ু সন্দেশ তৈরির জোগাড় করছিল। খাবারের পরিচ্ছন্নতার ব্যাপারে দাদিজান খুব কড়া। নাড়ু বা সন্দেশ মুরগি বানানোর সময় আমরা গিয়ে ধরলে বা ঘাটাঘাটি করলে দাদিজান রাগ করেন। এইবার তো আবার এগুলো যাবে বিয়ে বাড়িতে, ধরতে গেলেই ধমক খেতে হবে নির্ঘাত, তাই কাছে যায়নি। জানি বানানো হয়ে গেলেই খেতে পাবো। লাফ দিয়ে বিছানা থেকে নেমে গেলাম আমরা। হাজারটা চিন্তা নিয়ে নির্ঘুম দুপুর কাটিয়ে লাফাতে লাফাতে যখন কলঘরে এলাম, শুধু আজকের রাতটা, সকালে উঠেই রওনা দেব। শেষের দুটো দিন বাড়িতে সে কি ব্যস্ততা। সবাই সবার ঘরে পরার জামা কাপড়গুলো গরম সাবান পানিতে ভিজিয়ে রেখে কেচে ফকফকা করে নিয়েছে। সারাটা দিন ধরে আম্মা সব কিছু দেখে দেখে গুছিয়ে নিচ্ছেন। আব্বা তো উৎকণ্ঠায় স্থির হয়ে বসতেই পারছে না। আমি আর শিমুল একবারের জন্য বাড়ি থেকে বের হইনি। বাড়ি জুড়ে এত আনন্দ, কোনোটা থেকে যেন বাদ না পড়ে যায়। দুপুরের একটুখানি আগে আমার তো দমটাই বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। হঠাৎ ভাইজান বলে বসলো সে যেতে চায় না, বিয়ে বাড়িতে নাকি তার পড়া হবে না। আমি একেবারে ভাইজানের মনটা কি দিয়ে তৈরি ভেবেই পাচ্ছিলাম না। পড়ার জন্য কিভাবে কেউ জ্যাঠার বাড়িতে বিয়েতে যেতে চায় না, এও সম্ভব? আম্মাকে যতখানি চিনি, ভাইজানকে রেখে তিনি কিছুতেই বিয়েতে যেতে রাজি হবেন না। শেষমেশ আমাদের সবার যাওয়াটাই না বন্ধ হয়ে যায়। এই ভেবে আমার দু চোখে বন্যা বয়ে যায়।
আমি কাঁদলে শিমুলও সবসময় কাঁদে। আমাদের অবস্থা দেখে দাদিজান তার বিদ্যান নাতির মাথায় হাত বুলিয়ে বুলিয়ে কি যে বললেন, ভাইজান যেতে রাজি হলো। আমি আর শিমুল দৌড়ে গিয়ে আলমারির কাঁচটার মধ্যে নিজেদের দেখে নিলাম। কান্নার জন্য যদি আমাদের দেখতে ভালো না লাগে, তবে এতদিনের সব কষ্ট বৃথা। দাদিজান এই কটা দিন একা থাকবেন, সেটাও আরেক চিন্তা। আম্মা প্রথমেই বলেছিলেন দাদিজানকে রেখে তিনি যাবেন না, কিন্তু এই আবেদন দাদিজানের এক কথায় নাকচ হয়ে গিয়েছিল। আব্বার স্কুলের দপ্তরি জলিল কাকু প্রায় 2 বছর আগে মারা গেছেন। কাকু নিঃসন্তান ছিলেন। জলিল কাকুদের বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। কাকু মারা যাওয়ার পর থেকে সব রকম বিপদে আপদে কাকি আমাদের বাড়িতেই ছুটে আসেন। প্রায় আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেন, কখনো কখনো থেকেও যান। দাদিজান কত বলেছেন, কাকি একলা মানুষ, পাকাপাকিভাবে যেন আমাদের বাড়িতেই চলে আসেন। কিন্তু কাকি আসেন না। বাড়িতে নাকি তার অনেক স্মৃতি। স্মৃতি দেখতে ঠিক কেমন, তাকে নিয়ে একা বাড়িতে থাকলে ভয় কম লাগে কিনা আমি প্রায় ভাবি। দুপুরেই কাকি চলে এসেছেন, এখানেই থাকবেন কয়েকটা দিন দাদিজানের সঙ্গে। ঘুমাতে যাওয়ার আগে দাদিজান এলেন আব্বার কাছে। হাতের মুঠোয় কি একটা জিনিস আব্বাকে দিলেন, বললেন, মির্জা বাড়ির সম্পদ, মির্জা বাড়ির কাজে ব্যবহার করতে পারলাম, এই আমার শান্তি। ওপরওয়ালা আমাকে এত বড় শাস্তি দেবেন ভাবিনি। আঁচলে চোখ মুছলেন দাদিজান। আব্বাকে নিয়ে দাদিজান যখন বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন, তখন দাদা ভাইয়ের কাছ থেকে পাওয়া শাড়ি গয়না কিচ্ছু সঙ্গে করে আনেননি। একসময় দাদিজানকে তারা লোভী বলেছিলেন। আত্মসম্মানে লেগেছিল ভীষণভাবে, তবে কেমন করে যেন কয়েকটা মোহর শাড়ির আঁচলে বাঁধা ছিল। কবে কখন দাদা ভাই শাড়ির আঁচলে সোনার মোহর বেঁধে রেখে দিয়েছিলেন দাদিজান নিজেও জানেন না। মোহরগুলো সযত্নে রাখা ছিল এতটা বছর। আজ সেখান থেকে একটা সিলভিয়া আপার জন্য দিলেন। অনেক রাত পর্যন্ত দাদিজান আর আব্বার গল্প করলেন, খুব কঠিন কঠিন গল্প। সেই গল্পের কিছুই আমি বুঝতে পারলাম না। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কেউ খুব জোরে জোরে আমাদের দরজায় ধাক্কা দিল। আব্বা বেশ ঘাবড়েই গেছেন। তাড়াহুড়ো করে একটা চাদর জড়িয়ে দরজা খোলার জন্য ছুটে গেলেন। আর একটু দেরি হলে এই শব্দে পাড়া প্রতিবেশীও জেগে উঠবে। আম্মাও সঙ্গে সঙ্গে গেলেন। আমি অবশ্য এক ফোঁটাও ঘাবড়াইনি। ভাগ্যিস কেউ দরজাটা ধাক্কা দিল, তা না হলে আমার তো ঘুম ভাঙতে আর একটু দেরি হয়ে যেত। ঘুমটা ভাঙার পর প্রথমেই মনে হলো, আজ সকাল হয়ে গেছে, আর একটুখানি অপেক্ষা করতে হবে না, আজই যাব আমরা এক্ষুনি। সকালবেলায় ঘুম ভাঙলে ঘুম ঘুম চোখে কিছুক্ষণ শুয়ে থাকতে আমার বেশ আরাম লাগে, কিন্তু আজ আর সেই আরামের ধার ধারলাম না। শিমুলকে ধাক্কা মেরে উঠিয়ে দিয়ে আব্বার পিছনে পিছনে দরজা পর্যন্ত চলে এলাম। দরজায় একটা পুলিশ কাকু দাঁড়ানো। বুঝলাম পুলিশ আর ডাকাত দুজনেরই একই রকম তাড়া থাকে। বাইরের আবছা আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম বাড়ির উঠানের ঠিক মাঝখানটায় একটা চকচকে গাড়ি দাঁড়িয়ে আছে। আমার সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। ঠান্ডায় নয়, কিন্তু গাড়ি দেখে। এরকম গাড়িতে আমি কখনো চড়িনি। জ্যাঠা আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিল, এই গাড়িতে চড়ে আমরা যাব। আমি আর শিমুল বুঝতে পারছি না এটা কি সত্যি নাকি এখনো আমরা ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখছি। আমরা একজন আর একজনকে চিমটি কাটলাম। আচ্ছা, একসঙ্গে এত আনন্দ হলে মাথাটা কি ভারী ভারী লাগে? আরে, আপনি বকুল মাস্টার না, সেই যে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার পেয়েছিলেন? দেখেন তো অবস্থাটা। এদিকে মোজাম্মের হোসেনের বাড়ি খুঁজতে খুঁজতে পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা আমার। কপাল ভালো যে সামনে একজনকে পেলাম, সে নাকি আপনারই স্কুলের শিক্ষক। উনি কেবল মোজাম্মেল হোসেন বলাতে চিনতে পারলেন। আপনার ডাক নামের দাপটে আসল নামটাই হারিয়ে গেল। মজার কাণ্ড তো। আমাকে ওসি সাহেব পাঠিয়েছেন, আমিও এই থানাতেই আছি। ব্যারিস্টার স্যার মানে মির্জা মইনুল হোসেন রাতে ফোন করে আপনাদের জন্য একটি গাড়ির ব্যবস্থা করতে বলেছেন ওসি সাহেবকে। আমার আজকে নাইট শিফট ছিল তো ভাবলাম মির্জা স্যারের কাজটা শেষ করেই ঘুমোতে যাব। এই যে গাড়ি, ড্রাইভারও সাথেই রইলো, আপনাদেরকে পৌঁছে দেবে সুন্দর মতন। তো মাস্টার সাহেব কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা কি মির্জা সাহেবের আত্মীয় নাকি বড় ধরনের মামলার মোকদ্দমার ব্যাপার? ওসি সাহেবেরও কিছুটা বুঝতে পারছেন না। মির্জা স্যারকে তো আর জিজ্ঞেস করার সাহস নেই আমাদের, বোঝেন তো, হাই প্রোফাইলের মানুষ। পুলিশ কাকুর কথায় আব্বার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। আব্বার ড্রাইভার কাকুটা মিলে গাড়ির সামনের সিটটায়,
একে একে সব জিনিসপত্র তুলে নিল, আর পেছনের সিটগুলোতে আমরা সবাই মিলে বসে পড়লাম। ড্রাইভার কাকুটা বেশ রাগী, এত জিনিসপত্র কেন নিলাম তাই নিয়ে খটর মটর করছে। দাদিজানের জন্য একটু মন কেমন করছিল কিছুক্ষণ। নতুন চকচকে গাড়িতে চড়ার আনন্দে কখন সেটা চাপা পড়ে গেল। তবে যতখানি আনন্দ নিয়ে এই সুন্দর গাড়িটাতে উঠেছিলাম, গাড়িতে চড়তে চড়তেই সেটা বেশ খানিকটা কমে এলো। এই গাড়িতে জানালার কাঁচ খোলা যায় না, এই গাড়িতে কথা বললেই মা চোখ রাঙাচ্ছেন। এই গাড়ি কোথাও থামে না। ঝালমুড়ি, আচার, বাদাম ভাজা, হাওয়াই মিঠাই, কত কি খাবো ভেবেছিলাম যেতে যেতে, যেরকম মামুর বাড়িতে যাওয়ার সময় খাই, কিছুই খাওয়া হলো না। এই গাড়িটা তো কোথাও থামেই না, কি করে খাবো? চুপ করে বসে থাকা ছাড়া কোনো হইচই আনন্দ কিচ্ছু নেই এই গাড়িতে। সারা রাত জেগে পড়ালেখা করে সকাল সকাল আবার এতটা পথ গাড়িতে চড়ে ভাইজানের শরীরটা খারাপ লাগছিল। থাকতে না পেরে শেষটায় অল্প একটু বমি করে দিল। ড্রাইভার কাকুর সে কি রাগ! কারোর শরীর খারাপ হলে বুঝি রাগ করতে হয়? মামুর বাড়ি যাওয়ার সময় কতবার আমি আর শিমুল বমি করেছি, কেউ তো রাগ করেনি আমাদের সাথে। ভাইজান যে কত লেখাপড়া করলো সারা রাত ধরে, ড্রাইভার কাকুটা কি জানে? ভাইজানকে কিছু বললে আমার ভীষণ কান্না পায়, আমি কাঁদলে শিমুলও কাঁদে। এই ছোট্ট গাড়িটাতে কান্না করাও যায় না। ড্রাইভার কাকুর রাগী মুখটা দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে গেল। রাগী কাকুটা গাড়ির জানালাগুলো খুলে দিল, বলল, বাবুরা তোমরা চোখ বন্ধ করে থাকো, দেখবে আর শরীর খারাপ লাগবে না। জানালাগুলো খোলার সঙ্গে সঙ্গে দারুণ একটা বাতাসের ঝাপটা লাগতে লাগলো চোখে মুখে। ভাইজান আম্মার কাঁধে, আমি আর শিমুল আব্বার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। টগর, এই টগর, বাবা মার দেখ আমরা এসে গেছি। আম্মার ডাকে ধর্মর করে উঠে বসেছি। ইস রে, কতটা সময় ঘুমিয়ে রইলাম, কত কিছু না জানি দেখতে পেতাম। ড্রাইভার কাকু আর আব্বা গাড়ি থেকে জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছেন। এক লাফে গাড়ি থেকে নেমে গেলাম। চারিদিকে তাকিয়ে আমার মনে হলো আমরা নির্ঘাত কোনো ভুলভাল ঠিকানায় চলে এসেছি। ড্রাইভার কাকু হয়তো বা জ্যাঠার বাড়িটা চিনতেই পারছে না। জ্যাঠা থাকেন ইয়া বড় রাজপ্রাসাদের মতন বাড়িতে, এই বাড়িটা দেখতে সেরকম নয়, একদম ছোট্ট স্কুল ঘরের মতন পুরনো একটা বাড়ি। বাড়ির সামনে অযত্নে অবহেলায় বড় হওয়া কিছু গাছ। শিমুলের মুখটাও দুঃখী হয়ে আছে। বুড়ো দাদুর মতন একজন লোক এসে আমাদের সবাইকে ভিতরে নিয়ে এলো। আমাদের সঙ্গে থাকা ব্যাগগুলোও। পুরনো দেখতে বাড়িটার ভিতরে বড় বড় দুটো খাট পাটা রয়েছে, মাঝখানে একটা টেবিল আর কিছু চেয়ার। টেবিলের উপর শরবত, পানি, কলা আর বিস্কুট সাজানো। খাবার দেখি মনে পড়লো অনেকক্ষণ রা খেয়ে রয়েছি। সকালেও আসবো আসবো উত্তেজনায় কিচ্ছু খেতে পারিনি। বিস্কুটটা ধরতে যাব, সঙ্গে সঙ্গে আম্মার ধমক খেলাম। টগর, জ্যাঠার বাড়িতে এসে ভালো ছেলে হয়ে থাকবে বলেছিলে না, চুপ করে বসো। আম্মা, এটাই কি জ্যাঠার বাড়ি? সবাই যে বলল জ্যাঠার বাড়ি ইয়া বড়। দু হাত দিয়ে যতটা বড় দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করলাম। আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েই দাদুটা চলে গেল। আব্বা গম্ভীর মুখে বললেন, পলাশের মা, আমরা কি এখানে এসে ভুল করলাম? আমার মুখটাও বড্ড শান্ত। আব্বাকে কোনো জবাব না দিয়ে ব্যাগ থেকে আমাদের জামা কাপড়গুলো বের করে নিলেন। এই ঘরটার সাথেই একটা কল ঘর রয়েছে, চলো দেখি, এবার হাত মুখ ধুয়ে নাও। জামা কাপড়গুলো বদলাতে হবে তো নাকি? রেগে গেলে কিংবা খুব মন খারাপ হলে আম্মা ঠিক এরকম করে তুমি করে কথা বলেন আমাদের। কি যে ভয় লাগে তখন আমার। কেচে ফকফকে করে রাখা সাদা জামা কাপড়গুলো পরিয়ে দিলেন। আম্মা নিজের জন্য জামা কাপড় বের করলেন, তারপর কলঘরটাতে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। ভাইজান তো খুব ক্লান্ত হয়ে পড়েছে, ছোটবেলা থেকেই নাকি সে শারীরিকভাবে দুর্বল। পড়ার চাপ, এতটা পথ আসার ধকলে আজ আরও দুর্বল হয়ে গেছে। পরিষ্কার জামা কাপড় পরেই সে শুয়ে পড়ল। আব্বা চেয়ারে বসে জানালা দিয়ে বাইরেটা দেখছে। পুরনো লোহার গেট ছাড়া যদিও বাইরে দেখার মতন কিছুই নেই, তবুও আমাদের দিকে খেয়াল করার মতন কেউ নেই। আমি আর শিমুল এক ছুটে বাইরে চলে এলাম পুরনো বাড়িটার পিছনে কি আছে সেটা দেখব বলে। আমি আর শিমুল সব সময় বাড়ির সামনের দিকে চাইতে পিছনের দিক ঘুরে বেড়াতে ভালোবাসি। বাড়ির পিছনে যে কত মজার জিনিস খুঁজে পাওয়া যায় তা কেবল আমরাই জানি। বাড়িটার পিছনে এসে আমাদের চোখ দুটো হাঁ হয়ে গেল। ধপধপে সাদা আলিশান এক বাড়ি, একেবারে রাজপ্রাসাদ। বাড়ির সামনে ছোট্ট একটা পুকুর, সেটা আমাদেরকে দেখে চেনা পুকুরের মতো নয়। এই পুকুরের পানি কাঁচের মতন স্বচ্ছ, পুকুরটা বলের মতন গোল। ঠিক মাঝখানটাতে সাদা রঙের একটা পরী,
তার দুই হাতের মাঝখান থেকে ঝর্ণা নেমে গেছে। কত যে রঙিন ফুল পুকুরটাকে ঘিরে। রাস্তার দুই পাশে ঘাসগুলো চকচক করছে, মনে হচ্ছে মুখে নিয়ে কুটুস করে কামড় দিয়ে দিই। সত্যিকারে জ্যাঠার বাড়িটা আবিষ্কার করতে পেরে আমি আর শিমুল কেঁপে উঠলাম। দুজন দুজনকে জড়িয়ে ধরলাম। মুখে কথা নেই, তবু দুজনের চোখের মধ্যে জল করছে। এই তো আমাদের জ্যাঠার বাড়ি। বুঝলাম আমরা পুরনো বাড়িটার পিছনে আসিনি, বরং জ্যাঠার বাড়ির পিছন দিকেই এই পুরনো বাড়িটা। এই বাড়িতে ঢোকার পথটাও আলাদা। বাড়ি খুঁজে পাওয়ার খবরটা সবাইকে দেওয়ার জন্য এক দৌড়ে ছুটে এলাম দুজনে। খেয়ালও করলাম না যে আমাদের পিছনে পিছনে কেউ আসছে। জ্যাঠা এবং জেঠি এসেছেন। তোমাদের আসতে কোনো কষ্ট হয়নি তো? তোমার আম্মা কেমন আছেন? তোমারও দেখছি আমার মতোই দুই ছেলে আর এক মেয়ে। ভালো। জ্যাঠার কণ্ঠটা ভীষণ সুন্দর। ঘরে যেন রেডিও বাজছে। যাদের অনেক টাকা, তাদের কথা বলার ধরনটাও কেমন আলাদা, যেন তারা জানে সবাই তার কথা শোনার জন্যই বসে আছে। আশেপাশে চলতে থাকা সব কথা অগ্রাহ্য করে তারা নিজেদের কথা বলতে পারে। আব্বাকে কখনো এইভাবে এত আত্মবিশ্বাসী হয়ে কথা বলতে দেখি না। এত বছর ধরে এই মানুষগুলো আমাদের কল্পনায় ছিল। মানুষগুলোকে দেখব ভেবে কত শিহরণ হয়েছে। কল্পনায় জ্যাঠার জেঠির সঙ্গে কতই না গল্প করেছি আমি। কতবার ভেবেছি দেখা হলেই কোলে ঝাঁপিয়ে পড়ব। মানুষগুলো আজ আমার চোখের সামনে, অথচ চোখ তুলে তাকাতেই পারছি না। লজ্জায় আমি আর শিমুল ঘর থেকে ছুটে বের হয়ে গেলাম। কল্পনায় আমাদেরকে ধরার জন্য জ্যাঠা কিংবা জেঠি পিছন পিছন ছুটে আসছে। এক দৌড়ে আমরা লোহার পুরনো গেটটার কাছে চলে গেলাম। পিছন ফিরে দেখি আমাদের জন্য কেউ ছুটে আসছে না, সবাই ঘরেই রয়েছে। পা দুটো এমন লাগছে যেন সামনেই এগোতে পারবো না। এদিকে আবার জ্যাঠা জেঠিকে দেখার লোভটা সামলাতে পারছি না। আমরা এক পা এগিয়ে গিয়ে আবারও দুই পা পিছিয়ে আসি। এভাবেই কিছুটা সময় পার হয়ে গেল, কিন্তু আমাদেরকে ঘরে ডেকে নিয়ে যেতে কেউ এলো না। সবাই জরুরি কথায় ব্যস্ত। পা টিপে টিপে আমি আর শিমুল জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। জানালার দেওয়াল ঘেঁষে মাটিতে বসে পড়লাম। আমাদের কেউ দেখবে না, কিন্তু আমরা পরিষ্কার সবাইকে দেখতে পাবো। জ্যাঠার জেঠি দুজনেই কি যে সুন্দর দেখতে। এত সুন্দর কোনো মানুষ হতে পারে আমার জানাই ছিল না। তাদের গায়ের গন্ধটাও কি ভীষণ সুন্দর। চারপাশটা সেই সুঘ্রাণে ভরে গেছে। যাদের ঘর চকচকে, আসবাবপত্র চকচকে, গাড়ি চকচকে, এমনকি বাড়ির সামনে ঘাসগুলোও চকচকে, তাদের বুঝি চেহারাটাও চকচকে থাকে। গ্রামে আমাদের পাড়ায় সবাই বলে আম্মা আব্বার মতন সুন্দর দেখতে ওখানে আর কেউ নেই, কিন্তু তাদের চেহারা এমন চকচকে নয়। জ্যাঠার জেঠির পাশে আব্বা আম্মাকে ভীষণ মলিন আর রোগা দেখা যাচ্ছে। জেঠির হাতে খুব সুন্দর দেখতে কিছু প্যাকেট, তাতে আমাদের সবার জন্য নতুন জামা কাপড়। আমি আর শিমুল নেচে উঠলাম। জেঠির দেওয়া জামা কাপড়গুলো পরে চকচকে ঘাসের ওপর কল্পনায় নিজেকে হাঁটতে দেখতে পাচ্ছি শিমুল আর আমি। জ্যাঠার বরাট গলাটা হঠাৎ কানে এলো, তোমাদের ওপর আমাদের মানে মনোয়ার আমি বুবুদের কোনো রাগ নেই। দেখো মোজায়েম, আমাদের সকলেরই যথেষ্ট বয়স হয়েছে। কখন কি পরিস্থিতিতে তোমাদের থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছিলাম সেটা তখন হয়তো তুমি বুঝতে পারোনি। এখন তো সেটা বুঝতে পারো, তাই না? আবার জবাবের অপেক্ষাও করলেন না। যেটা আবারও বলতে শুরু করলেন, যে কারণেই হোক না কেন আমাদের মধ্যে তো সেরকম কোনো সম্পর্ক তৈরি হয়নি। আমাদের ছেলেমেয়েরা তোমাদের দেখেনি, তোমাদের কথা জানেও না। তাই এই মুহূর্তে তোমাদের পরিচয় তাদের কাছে দিতে যেও না, এতে কারোরই ভালো হবে না। সিলভিয়া আমার একমাত্র মেয়ে, ওর শ্বশুর বাড়ির লোকজন আসবে, এসব তোমাদের না বোঝার কথা না। এতক্ষণ ভালো করে আব্বাকে খেয়াল করিনি, হঠাৎ চোখ পড়তেই মনে হলো তার শরীরটা কাঁপছে। আব্বা কি কাঁদছেন? আব্বা বললেন, এইভাবে আমাদের সবাইকে দাওয়াত না দিয়ে আনলেই তো হতো। আমরা তো নিজের মতন করে ভালোই ছিলাম, কারোর বিয়েতে তো আসিনি, তাতে কি কারোর ক্ষতি হয়েছে? খানিকক্ষণ জ্যাঠা চুপ করে রইলেন, মনে হলো যেন একটু রেগে গেছেন। যেটি কি একটা ইশারা করলেন, মাহিনুর বুবুর ক্যান্সার ধরা পড়েছে, শুনেছে কিনা জানি না। ডাক্তার একরকম আশা ছেড়েই দিয়েছে। আমার একমাত্র মেয়ের বিয়ে, অথচ বুবুরা কেউ নেই। আম্মাজান যখন মারা যান আমার বয়স তখন 5 বছর, মনোয়ারের 3 আর মাহরুক বুবুর 8 বছর। আব্বাজান আমাদের জন্য অনেক কষ্ট করেছেন ঠিক, তবে ওই ছোট্ট বয়সে বুবুই আমাদের সবাইকে মায়ের মতন করে আগলে রেখেছিলেন।
আমাদের কাছে মা মানে মাহিনুর বুবু। বুবু আব্বাজানকে স্বপ্নে দেখেছেন। স্বপ্নে বুবুর বাড়িতে এসে আব্বাজান মন খারাপ করে বসেছিলেন। তোমাদের বিষয়টা ছাড়া আমাদের ওপর আব্বাজানের মন খারাপ হওয়ার আর কোনো কারণ নেই। সন্তান হিসেবে মাহরুম আব্বাজানের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। বুবুর চেয়েছেন তোমরা সবাই যেন এই বিয়েতে শরিক হও। তার ইচ্ছা আমাদের কাছে সবসময় সবার ওপরে। তোমরা কোনো রাগ রেখো না মানুষটার ওপর। হাতে আর হয়তো বেশি সময় নেই। জ্যাঠার জেঠি কাঁদছেন। আমার বুকটা ফেটে যাচ্ছে তাদের চোখের পানি দেখে। জেঠি চোখ মুছে বললেন, তোমাদের এই ঘরে থাকতে দিলাম বলে কিছু মনে করো না। বিয়ে বাড়ি দেখছো তো, কোনো ঘরই খালি নেই। বোনের বিয়েতে 2 বড় ছেলে বউ বাচ্চা নিয়ে এসেছে। মনোয়ার গতকাল রাতেই এসে পৌঁছালো। তাছাড়া আমার বাবার বাড়ির লোকজনও কিছু রয়েছে। এখানে তোমাদের কোনো কষ্ট হবে না। বুঝছই তো, মেয়ের বাবা মা অনেক অসহায়। অনেক হিসাব করে পা ফেলতে হয় তাদের। আম্মা উঠে গিয়ে ব্যাগ থেকে সিলভিয়া আপার জন্য কেনা সোনার হারটা আর দাদিজানের দেওয়া মোহর বের করে জেঠির হাতে দিলেন। আমরা তো পরিচয় দিতে পারবো না, এগুলো আপনার কাছেই রইল। জেঠি একটু ইতস্তত করলেও উপহারগুলো হাতে নিলেন। নাড়ু আর সন্দেশগুলো আম্মা জেঠির কাছে দিলেন। জেঠি বললেন, অনেকটা বেলা হয়ে গেছে, তোমাদের খাবার পাঠিয়ে দিচ্ছি আমি। তারপর দুজনে বের হয়ে গেলেন। আমি বুঝতে পারছি না পলাশের মা, এত কিছুর পরেও তুমি এখানে থাকতে চাইছো কেন? মন থেকে গ্রহণ না করে বিয়েবাড়ির ভোজ খাইয়ে দিলেই নাকি আব্বাজান শান্তি পাবেন? এদের মন বোঝা আমার পক্ষে সম্ভব না পলাশের মা। এত বছর পর ডেকে এনে নতুন করে বুঝিয়ে দিল তাদের পাশে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই। এখনো আমাকে কাজের লোকই ভাবেন তারা। দাওয়াত দিয়ে এনে কাজের লোকের ঘরে থাকতে দিল। তবুও তুমি। বাড়ি ফিরে না হয় গেলাম, তারপর তারপর কি হবে? আম্মাকে বলতে পারবেন তো এইগুলো সব? এইসব শোনার জন্য আম্মা বেঁচে আছেন? তিনি সহ্য করতে পারবেন এইগুলো এই বয়সে? নিজেকে মির্জা পরিবারের লোক হিসাবে পরিচয় দেওয়ার লোভ তো আপনার কোনোদিনই ছিল না। আজকে নতুন করে দুঃখ পাওয়ার কারণ কি বলেন তো? বড় ভাইজানের কথা 100 ভাগ ঠিক। এত বছরের ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করা উচিতই না। ধৈর্য ধরে থাকেন না কটা দিন। আমরা এই ঘরে আছি, নাই বা বিয়ে বাড়িতে কেউ দেখতে আসবে। যেদিন বাড়ি ফিরে যাওয়ার কথা সেই দিনই ফিরবো আমরা। আর শোনেন মাস্টার মশাই, কাজের লোকের ঘর বলে আলাদা কিছু হয় না। সব ঘরই মানুষের থাকার জন্য। আব্বা আম্মাকে সারা জীবন একই সুরে কথা বলতে দেখেছি। জ্যাঠার বাড়িতে এসে তারা রাগারাগি করছে কেন ভেবে পাচ্ছি না আমি। জ্যাঠারা কত ভালো, কত কিছু দিয়ে গেলেন সবাইকে। আমাদের জন্য কত কত কান্না করলেন। একদিন পর গ্রামে কত বিয়ে দেখেছি, কিন্তু এত বছরে দেখা বিয়ে বাড়ির সাথে এই বিয়ে বাড়ির কোনো মিল নেই। আমি আর শিমুল সারাদিন হাঁ করে বিয়ে বাড়ির আয়োজন দেখি। আজকে গায়ে হলুদের অনুষ্ঠান। গতকাল রাত থেকেই জ্যাঠার আলিশান বাড়িটা আলোয় ঝলমল করছে। আজ সারাদিন ধরে বাড়ির সামনের খালি জায়গাটা ফুল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সবই ঠিক আছে, শুধু একটাই দুঃখ, জ্যাঠার রাজপ্রাসাদের মতন বাড়িটার ভিতরে একবারও যেতে পারিনি আমি আর শিমুল। আম্মার কড়া নিষেধ, ভুলেও যেন বাড়ির ভিতরে না যাই। এমনিতে হাজারটা নিষেধ না মানলেও আম্মা রাগ করে না, কিন্তু আজকেরটা যে অমান্য করা যাবে না, গলার আওয়াজেই সেটা বুঝে নিয়েছি। আমি আর শিমুল সারাদিন কখন কোথায় চলে যান ভাইজান সারাটা দিন চোখে চোখে রেখেছে। তবে কেউ জানে না আমাদেরকে পাহারা দিয়ে রাখা অত সহজ না। ভাইজানের চোখ এড়িয়ে আমি আর শিমুল বাড়ির কাছে ঘুরঘুর করে অনেক কিছুই আবিষ্কার করে ফেলেছি। এই বাড়িতে দরজার পাশে ছোট্ট সুইচ লাগানো রয়েছে। সেই সুইচে চাপ দিলেই ভিতরে ঘন্টা বাজে। একবার করে আমি আর শিমুল ঘন্টা বাজিয়েই এক দৌড়ে পালিয়ে এসেছি। কেউ বুঝতেই পারিনি কে ঘন্টাটা বাজালো। জ্যাঠাদের বাড়ির ভিতরে কাঁচের বাক্সে রং বেরঙের মাছ। ইস, একবার যদি কাছ থেকে দেখতে পেতাম। আম্মা বলেছেন জ্যাঠার বড় বাড়িটাতে অনেক লোক চলে এসেছে, বিয়ে তো তাই। বড় বাড়িতে গিয়ে থাকলে ভাইজানের পড়াটা ভালো হবে না, সেই জন্যই এই নিরিবিলি ঘরটাতে একেবারে আলাদা করে জ্যাঠা আমাদেরকে থাকতে দিয়েছেন। খুব বুঝতে পারি আমি, জ্যাঠার কাছেও পড়ালেখা সব চাইতে গুরুত্বপূর্ণ, বিয়ের আনন্দের চাইতেও বেশি। জ্যাঠার মতন বড় হতে হলে আমাকে, শিমুলকে, ভাইজানকে সবাইকে অনেক লেখাপড়া করতে হবে। সন্ধ্যা থেকেই এত এত লোক, বাড়ির সামনে সারি সারি করে চেয়ার সাজানো, সেগুলো সিংহাসনের মতন দেখতে। একেবারে সামনের দিকে উঁচু একটা জায়গা সব চাইতে বেশি সুন্দর করে সাজানো হয়েছে।
এখানে সিলভিয়া আপা বসে আছেন। আপাকে দেখতে ফুলপরীর মতন লাগছে। আমি আর শিমুল এক কোনায় দুটো চেয়ারে বসে সবার আনন্দ উল্লাস দেখছি। তবে এত হইচই আর লোকজনের ভিড়ে আমার আর শিমুলের চোখ একটা জায়গাতেই আটকে রয়েছে। একটা মস্ত বড় ক্যামেরা, ক্যামেরার পাশে বড় বড় একটা লাইট, ঠিক যেন একটা করে সূর্য। এই ক্যামেরার মধ্যে ছোট্ট টিভিটার মধ্যে রয়েছে, সেই টিভির ভিতরে সিলভিয়া আপা আর তার পাশে বসা সবাইকে দেখা যাচ্ছে। ছোট্ট এই টিভিটার ভিতরে নিজেদেরকে দেখার খুব লোভ হলো আমাদের। অনেকক্ষণ পরামর্শ করে আমি আর শিমুল একটা বুদ্ধি বের করলাম। একবার আমি সামনে যাই, শিমুল তখন আমাকে টিভির মধ্যে দেখে। শিমুল সামনে গেলে আমি দৌড়ে এসে টিভিটার ভিতর শিমুলকে দেখতে পাই। দারুণ মজার খেলা। এত মজার খেলাটা বেশিক্ষণ খেলতেই পারলাম না। একটা লম্বা মোটা রাগী লোক এসে খুব বিশ্রীভাবে ধমক দিল, ক্যামেরার সামনে যেতে বারণ করলো চোখ রাঙিয়ে। এই লোকটাও কিচ্ছু জানে না। দাদিজানের কাছে শুনেছি এই বাড়িতে যখনই বিয়ে হয় শহরের বিখ্যাত সব মানুষজন অতিথি হয়ে আসেন। এই বাড়ির অনেক রীতির মধ্যে একটা রীতি হলো সবচাইতে সম্মানীয় অতিথির সঙ্গে পরিবারের সকল সদস্যের নিয়ে একটা ছবি তুলে রাখা। বিয়ের পর সেই ছবিটা বাঁধাই করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে সাজিয়ে রাখা হয়। বহু বছরের নিয়ম এটা এই বাড়ির। দাদিজান বলেই দিয়েছে এইবারে সেই ছবিতে পরিবারের বাকি সদস্যদের সাথে আমরাও থাকবো। সেই কথাটাই বলতে যাব, হঠাৎ দেখলাম সবাই কেমন ব্যস্ত হয়ে উঠেছে। এই বাড়িতে আগে যতগুলো গাড়ি এসেছে তার চাইতেও সুন্দর একেবারে একটা আলাদা গাড়িতে কিছু অতিথি এসেছেন। ভিড় ঠেলে একটু সামনে গিয়ে আমার আর শিমুলের চোখ কপালে উঠে গেল। এই গাড়িতে চড়ে যারা এলেন তারা সবাই বিদেশি, সাদা চামড়ার লোক, যাদের কথা বইয়েতে পড়েছি। বিদেশি অতিথিদের অভ্যর্থনার আপ্যায়নে জ্যাঠা জেঠির সাথে সাথে বাড়ির বাকি সবাই ব্যতিব্যস্ত হয়ে গেলেন। ইংরেজিতে কি যে সবাই বলছে কিছুই আমি আর শিমুল বুঝতে পারছি না। আশেপাশের কথা শুনে বুঝতে পারলাম এই বিদেশি অতিথিরা খুব ব্যস্ত, বিয়েতে আসতে পারবেন না, তাই আজ এসেছেন। তবে বেশিক্ষণ থাকতে পারবে না। বিদেশি মেহমানদের মধ্যে থেকে একজন সঙ্গে নিয়ে জ্যাঠা জেঠি সিলভিয়া আপার পাশে গিয়ে দাঁড়ালেন। সবাইকে আশপাশ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। চিৎকার করে জ্যাঠার জেঠি একে ওকে ডেকে ডেকে পাশে সারি বেঁধে দাঁড় করিয়ে দিচ্ছেন। সবাই ব্যস্ত হয়ে আরও কাউকে ডেকে নিচ্ছেন, কেউ যেন বাদ না পড়ে। এত সব হাঁক ডাকের মধ্যে আমি পরিষ্কার শুনতে পেলাম ক্যামেরা ধরা কাকুটা বলছেন, ফ্যামিলি ফটো হবে এখন, ফ্যামিলি মেম্বার ছাড়া বাকি সবাই সরে যান কষ্ট করে। আমার আর শিমুলের ভীষণ আনন্দ হলো এবার। এটার জন্যই তো অপেক্ষা করে আছি। এখন তাহলে আমাদেরকেও ডেকে নেবে। এত বাজে করে ধমক দিল যে লোকটা, এবার সে বুঝতে পারবে। সবাই উঠে দাঁড়িয়ে গেল, অথচ আমাকে আর শিমুলকে কেউ তো ডাকছেই না। আমি দূর থেকে হাত উঁচিয়ে জ্যাঠার জেঠিকে বারবার ডাকছিলাম, কিন্তু এত শব্দের ভিড়ে আমার ডাক কিংবা হাতের আবেদন তাদের কাছে পৌঁছালোই না। ওরা কি ভুলে গেছে আমরাও যে রয়েছি? বড়রা তো কিছুই মনে রাখে না। শিমুল একটু ভয় পাচ্ছিল, বিদেশি মেহমানটার সাথে পুলিশও রয়েছে তো তাই। তবু আমি জোর করে শিমুলের হাতটা ধরে টেনে টুপ করে উপরে উঠে গেলাম। ক্যামেরা ধরে থাকা কাকুটা একেবারে চেঁচিয়ে উঠল, এই বাচ্চাগুলোকে একটু সরান তো কেউ, বারবার সামনে চলে আসছে কিভাবে এরা, কতগুলো ছবি নষ্ট করেছে এই বাচ্চা দুটো, সরান দুটোকে। সঙ্গে সঙ্গে সেই রাগী লোকটা আমার আর শিমুলের হাতটা ধরে একেবারে মুচড়ে দিল, তারপর ঠেলে ওপর থেকে নামিয়ে দিল আমাদের। নিজেও লাফ দিয়ে নেমে এসে আমাদের দুজনের কান ধরে সাজানো জায়গাটার একেবারে পিছন দিকে নিয়ে চলে এলো। ভয়ে আমার কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। আব্বা আম্মা কখনো আমাদেরকে মারেন না, ছাড়ুন বলছি ওদের, এক্ষুনি ছেড়ে দিন, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। ছোট্ট বাচ্চাদেরকে এভাবে মারতে খারাপ লাগে না আপনার? এক্ষুনি ছাড়েন বলছি। ভাইজানের গলা শুনে আমার আর শিমুলের কলিজায় পানি যেন ফিরে এলো। ভাইজান দূর থেকে আমাদের উপর নজর রেখেছেন। আমরা দুজনেই ভ্যাঁ করে কেঁদে দিলাম। রাগী লোকটা আমাদের ছেড়ে দিয়েই ভাইজানের গালে এমন এক জোরে চড় মারলো, ভাইজানের শরীর এমনিতেই দুর্বল। লম্বা মোটা লোকটার আঘাতে ভাইজান হুমড়ি খেয়ে পড়ে গেল একদম। আমি আর শিমুল অনেক চেষ্টা করছিলাম দুমাদুম কয়েকটা বসিয়ে দিতে, কিন্তু লোকটার গায়ে দৈত্যের মতন শক্তি, আমরা পেরেই উঠলাম না। লোকটার কাছ থেকে ছাড়া পেয়ে এক কোনায় আমরা তিন ভাই বোন খুব করে কাঁদলাম। ভাইজান অনেক আদর করে আমাদের শান্ত করলো, বলল, ওখানে গেলি কেন? ওই বিদেশি লোকটা লন্ডনের রাষ্ট্রদূত, সবাই তার কাছে যেতে পারে না। রাষ্ট্রদূত মানে কি ভাইজান?
ভাইজান আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর ভালো মতো বুঝিয়ে দিল, এই সব কিছু আব্বা আম্মাকে বলা যাবে না, তারা ভীষণ রাগ করবেন। মাঝরাতে ভাইজানের ভয়ানক জ্বর এসছে। আম্মা ভাইজানের মাথায় সেই থেকে জলপট্টি দিচ্ছে। জ্বরের ঘোরে ভাইজান কত যে আবল তাবল বকছে, আমি আর শিমুলও জেগে বসে রয়েছি। কলঘরে ঢুকে লুকিয়ে লুকিয়ে কয়েকবার কান্নাও করেছি। 3 দিন ভাইজান বিছানা থেকে উঠতেই পারল না। যেটি খবর পেয়ে ভাইজানের জন্য ওষুধ পাঠিয়ে দিয়েছে, তবু জ্বর কমার নামই নেই। ভাইজানের বৃত্তি পরীক্ষাটাও দেয়া হলো না। বিয়ে ভৌবাত সব হলো, আমাদের নতুন জামা জুতো ব্যাগেই রয়ে গেল। এত ভালো ভালো সব খাবার আমরা কেউ ঠিক মতন একটুও খেতে পারলাম না। ঠিক সময়ে আমরা বাড়ি ফিরে এলাম। জ্যাঠা চকচকে ছোট্ট গাড়ি দিতে চাইলেন, তবে এবার আর আমরা সেটা নিলাম না। বড় গাড়িতে চড়ে মুড়ি, চানাচুর মাখা, কাঠি আইসক্রিম, হাওয়াই মিষ্টি, বাদাম ভাজা খেতে খেতে বাড়ি ফিরে এসেছি আমরা। মাত্র 7 দিনে আমি আর শিমুল বেশ অনেকটা বড় হয়ে গেলাম। জেঠি দাদিজানের জন্য বিয়ে বাড়ি থেকে খাবার আর নতুন শাড়ি দিয়েছেন। দাদিজান খাবার খেতে খেতে আনন্দের শাড়ির আঁচলে চোখ মুছছেন। দাদিজানের মুখে কি এক অপার তৃপ্তি। 2 বছর পর এসএসসিতে এবং পরে এইচএসসিতে ভাইজান নিজ বিভাগের মেধা তালিকায় স্থান করে নিল। ভাইজান মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। পরবর্তীতে শিমুলও একই পথে হেঁটেছে। শিমুল আর ভাইজান দুজনেই স্বনামধন্য ডাক্তার। যেখানেই যান মানুষের ভালোবাসায় সিক্ত হন তারা। আমার লক্ষ্যটা ভাইজান আর শিমুলের চেয়ে একটু আলাদা ছিল। ভাইজান আমার সঙ্গে ঠাট্টা করেন প্রায়ই। কি রে টগর, আর কত চমক দেখাবি তুই? ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা থেকে সেই যে চমক দেখানো শুরু করলি, বিসিএস পার করে এখনো চমক থামার নাম নেই। আমি ইংরেজি সাহিত্যে অনার্স, মাস্টার্স এবং পরে ডক্টরেট করেছি। 2 মাস আগে লন্ডনের দেশ হাই কমিশনের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি। মির্জা পরিবারের বেশিরভাগ সদস্যই লন্ডনে রয়েছে, তাই এখানে আসার ইচ্ছা আমার একেবারেই ছিল না। কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনার সামনে আমাদের পরিকল্পনা টেকে না। মির্জা পরিবারের সাথে অবশ্য বেশ কয়েক বছর আগে থেকেই আমাদের যোগাযোগ হচ্ছে। সেই পরিবারের পক্ষ থেকেই আমাদের সুসময়ে যোগাযোগটা নতুন করে শুরু হয়েছিল। ছুটির দিনের এক শান্ত বিকেলে সিলভিয়া আপা এলেন আমার বাসায় আমার থেকে দেখা করার জন্য। আমার সাথে দেখা করতে এতটা বেগ পেতে হলো বলে বেশ আক্ষেপ করলেন তিনি। আপা এসেছেন তার ছেলের বিয়েতে আমাকে নিমন্ত্রণ করার জন্য। তার ছোট ভাই কত বড় মানুষ সেটা সবাইকে জানিয়ে একেবারে চমক দিয়ে দিতে চাইছেন তিনি। আমার হাজার রকমের ব্যস্ততার বিবরণ শুনে আপা একবারে নাছোড়বান্দা। আমার কাছ থেকে বেশি সময় তিনি চান না। আমার একটু সময়ের উপস্থিতি আপার যথেষ্ট। আমার সাথে বিয়েবাড়িতে সবাই মিলে একটা ছবি তুলবেন। সেই ছবি বাঁধাই করে টাঙানো হবে ঘরের দেওয়ালে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।